It's okay. অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্য। আমাদের প্রধান অতিথি এসে পৌঁছেছেন। আমাদের মাঝে এসে গেছেন বাংলাদেশের অন্যতম ছড়া আমাদের বিশেষ অতিথি আজকের বইমেলা 11 মেলার আমরা একটু পরে উদ্বোধন তরুণ বাংলা বইমেলার আমরা ফিতা কেটে প্রবেশ করব। আনুষ্ঠানিক উদ্বোধনের পরে আমাদের মাঝে আছেন আর ওনাকে ফুল দিয়ে বরণ করছে, ফুলের তোড়া দিয়ে বরণ করছে সাদিয়া আহমেদ, বইমেলার কর্ণধার। কবি আসাদ চৌধুরী গ্রহণ করলেন ফুলের তোড়া সাদিয়া আহমেদের কাছ থেকে। লুৎফর রহমান রিটন বিশেষ অতিথি গ্রহণ করলেন ফুলের তোড়া সাদিয়া আহমেদের কাছ থেকে। উদ্বোধন করা হচ্ছে, ফিতা কাটছেন কবি আসাদ চৌধুরী। 11তম টরন্টো বাংলা বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে। মাইল ফলক হয়ে থাকবে এটা টরন্টো বাংলা বইমেলার ইতিহাসে। উদ্বোধন করা হলো আনুষ্ঠানিকভাবে 11তম টরন্টো বাংলা বইমেলায়। আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম 11তম টরন্টো বাংলা বইমেলায়। নৃত্যটি আমার 5 সালে তো খবর ছিল। কবি আসাদ চৌধুরী, বিশেষ অতিথি লুৎফর রহমান রিটন, ছড়াকার ও শিশু সাহিত্যিক। ছাড়াও আমাদের আজকের এখানে কবি, লেখক, সাহিত্যিক, প্রকাশক এবং বিভিন্ন সংস্থার প্রিয় প্রতিনিধিকে আমরা জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা বইমেলার পক্ষ থেকে। আমি এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের প্রিয় কবি, আমাদের আত্মার কবি, কবি আসাদ চৌধুরীকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি লুৎফর রহমান রিটন, ছড়াকার ও শিশু সাহিত্যিক, আপনাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য।
মানব ফিরে এসেছে। বসন্ত খুব খুশি তার স্কুলের দল জিতেছে বলে। দিদিকে বর্ণনা করছে কিভাবে জিতল। এক নারী পেঁচানো মধুর সম্পর্কে ফুটে ওঠে যখন ওরা দুজন কথা বলে। বর্ষা মনোযোগ দিয়ে শোনে ভাইয়ের কথা। শরীরে যে কাদা লেপটে আছে সে খেয়াল আছে? এবার যা স্নান করে। দিদি, বাইরে বৃষ্টি শুরু হবে এখনই, মেঘ দেখেছো কেমন? ওদের সাথে মানব বর্ষা ঠান্ডা লাগার আশঙ্কা প্রেমের অনুভূতিতে। মানুষেরই হাতে হবে পৃথিবীটা ধ্বংস, তাই বলি হাম্বা ও মানুষ তুমি আর কত নিচে নামবা। চোখে আগুন ছিল এই কথা কি ভাববে? কুকুর বিড়ালে থাবা হাঙ্গা, আগুনে ছিল মুক্তি। আমাদের প্রিয় কবির কথা বলতে চাই, আমরা যেন সত্যিকারের মানুষ হই। এখন আমি কিছু কথা তিনি বলবেন। 11তম টরন্টো বাংলা বইমেলা 11তম বছরে পড়েছে। সামনের বছর আরও হয়তো বড় করে আরও বেশি করে করা সম্ভব হবে যদি এটা আরও বেশি আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি। আমরা অনেক সময় নিতে পারি না পূর্ব প্রস্তুতি, কারণ হলো এখানে নানা কাজে মানুষ মানে ব্যস্ত থাকে, যার জন্য সময় দিয়েও অনেকে আসতে পারেন না। তখন একটা কমিউনিকেশন গ্যাপ থাকে, যার জন্য হয়ে ওঠে না। তারপরে যেহেতু আমরা একসাথে জড়ো হয়ে যাই, যে আসুক আর না আসুক আস্তে আস্তে ওইটাকে আমরা ঠেলে নিয়ে এইরকম অবস্থায় পৌঁছে যাই। তো সেই জন্য আপনাদের কাছে আমার এই কথাটা বলা যে টরন্টো বইমেলা যেহেতু 11তম বছরে এসে পৌঁছেছে, এটা এখন সবাই জানেন। মানে বাংলাদেশের বাইরে, বিশেষ করে উত্তর আমেরিকায় দ্বিতীয় বইমেলা হিসেবে, মানে বয়সের দিক থেকে নিউ ইয়র্ক বইমেলার পরে এর অবস্থান, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো সবাইকে ধন্যবাদ এই কারণে যে আপনাদের সকলের সহযোগিতায় বইমেলাটা এইভাবে চলছে। আরও যদি আমরা একত্র হয়ে আসতে পারি তাহলে হয়তো এটা আরও বেশি চালানো সম্ভব। যদি একত্র না হয় তাহলে এটা ঘোড়া ঘোড়া চলবে, কিন্তু দুই পায়ের ঘোড়া বেশি জোরে চলে, এক পায়ের ঘোড়া একটু ঘোড়া চলে, কিন্তু গন্তব্যে সে ঠিকই পৌঁছায়। তো আপনাদেরকে সবাই ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আবারও আমাদের মাননীয় প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী, সে সঙ্গে আমাদের অন্যতম বিশেষ অতিথি 11তম বইমেলা লুৎফর রহমান লিটন, সেই সঙ্গে এখানে যারা উপস্থিত আছেন কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, স্পন্সর এবং অন্যান্য শুভানুধ্যায়ী এবং যারা এখানে আছেন এবং আসবেন আজকে পর্যন্ত এবং ভবিষ্যতে সবাইকে আপাতত শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তুলনা হয় না, আমার মনে হয় না যে আগামীতে ওনার সমকক্ষ কোনো ছড়াকার খুব অতি সত্বর আসবে। আমি হয়তো দেখে যাব না। আমি একটু বাড়িয়ে বলছি না, যেটা আমার অনুভূতিতে বলছে, আমার চেতনায় বলছে, সেই কথাটি বলেছি। আমি লুৎফর রহমান লিটনকে সবিনয়ে সমবেত সুধী মণ্ডলী, বন্ধু কবি মেহরাব যখন আমার নামের সঙ্গে অনেকগুলো সুবচন বিশেষণ প্রয়োগ করছিলেন, তখন আমি লজ্জাই পাচ্ছিলাম, বিব্রত হচ্ছিলাম এবং আসাদ ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছিলাম যে আসাদ ভাই, আপনার সামনে আমার এই সমস্ত কথা বলা হচ্ছে। তা আসাদ ভাই আমাকে মোটামুটি সাহস দিলেন যে না, ঠিক আছে, তুমি আমি যেন ভয় না পাই। আসাদ ভাই হচ্ছেন আমাদের তরুণ প্রজন্মের, আমি এখনো তরুণ, কিন্তু যখন গোফের রেখা উকিঝুঁকি দেয়নি বালক লুৎফর রহমান লিটন, তখন থেকে আসাদ চৌধুরীর স্নেহ স্পর্শ, ভালোবাসা এবং মমতা আমি পেয়েছি। আমি আনুষ্ঠানিক বক্তৃতায় যাচ্ছি না যে মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বইমেলার মাঝি সাদি আহমেদ বা সমবেত সুধী মণ্ডলী, আমি এই সমস্ত আনুষ্ঠানিকতায় না গিয়ে আমি বরং আমার মতো করে কিছু কথা বলি। যে বাংলাদেশে যখন বইমেলা শুরু হয় স্বাধীনতার পর, তখন যারা সেই বইমেলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আসাদ চৌধুরী তাদের একজন। আসাদ চৌধুরী তার সমস্ত জীবনের একটা বৃহৎ অংশ বাংলা একাডেমির সঙ্গে কাটিয়েছেন। বাংলা একাডেমির চত্বর, বাংলা একাডেমির
যে মাঠ, সেখানে যে বৃক্ষ, সে বৃক্ষের সমস্ত পাতা, সমস্ত শাখা প্রশাখা, যত দুর্বাঘাস, ওখানকার যত ধূলিকণা, যত ইট, যত সিঁড়ি, সব কিছুর সঙ্গে আসাদ চৌধুরী এত গভীরভাবে জড়িয়েছিলেন যে যখন বইমেলাটা বিকশিত হলো, আসাদ চৌধুরীদের চোখের সামনে কিন্তু এটা বিকশিত হলো এবং বাংলা একাডেমির অমর একুশের বইমেলা আজকে আমাদের দেশের একটি প্রধান সাংস্কৃতিক অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই বইমেলা বিকাশের পেছনে আসাদ ভাইয়ের একটা বিশাল অবদান আছে, ব্যক্তিগত পর্যায়ে আসাদ ভাইদের একটা বিশাল অবদান আছে। আসাদ চৌধুরী অসাধারণ একটা প্রোগ্রাম করতেন টেলিভিশনে। আমি বলছি সে 80-র দশকের সূচনার কথা, স্বাধীনতার পর। আসাদ চৌধুরী সেই অনুষ্ঠানটির নাম ছিল প্রচ্ছদ, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান, অসাধারণ একটা উচ্চ মানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা শুরু হতো, সূচনা সঙ্গীত সেটার ছিল একটা সেতারের সিম্ফনি। আজকে বাবু যখন আসাদ চৌধুরীর কবিতাটা আবৃত্তি করছিল যে তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প, ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম বাজছিল, প্রচ্ছদের মিউজিকের সঙ্গে অনেকটা মিল পাচ্ছিলাম। তো সেই থেকে তো আসাদ চৌধুরী আমার প্রিয় এবং বিভিন্ন অনুষ্ঠানে আসাদ চৌধুরী, এখন যে আসাদ চৌধুরীকে দেখছেন আপনারা তো সেই আসাদ চৌধুরীকে দেখেন নাই, এমনই আসাদ চৌধুরী, কালো চুল, ঝাঁকড়া চুল, চশমা, জাকালো গোফ, আর সেই হিরণময় কণ্ঠ। তিনি যখন কথা বলতেন অডিটোরিয়াম গম গম করছে, তার প্রতিটি উচ্চারণ মনে হতো তিনি আবৃত্তি করছেন। এবং তিনি যখন বক্তৃতা করেন তখন মঞ্চে পিন পতন নীরবতা, অডিটোরিয়ামে কেউ নড়াচড়া করছে না, অসাধারণ তার বক্তৃতা। তো সেই সময় সেই আসাদ চৌধুরী প্রচ্ছদে আমাদের কয়েকজন তরুণ লেখককে সুযোগ দিলেন, ছড়াকারকে। আমি ছিলাম, সৈয়দ আল ফারুক নামে একজন ছিল আমাদের বন্ধু, আবু হাসান শাহরিয়ার। পরবর্তীতে আমাদের মধ্যে কেউ কেউ একটু খ্যাতি ট্যাতি পেয়েছি, কিন্তু তখন আমাদের কেউ পাত্তা দেয় না, কোথাও কোনো মূল্য নাই। আসাদ চৌধুরীর অনুষ্ঠানে যাওয়ার পরে রাস্তাঘাটে যখন হেঁটে বেড়াই তখন লোকজন ঘাড় ফিরিয়ে তাকায়, আরে কোথায় দেখেছি, আরে টেলিভিশনে দেখেছি। আর আমি তো তখন মানে হাওয়া মে উঠতে যায়, হ্যাঁ, যে আরে আমাকেও চিনতে পারছে আসাদ চৌধুরীর কল্যাণে। সেই আসাদ চৌধুরীর সঙ্গে বড় হচ্ছি, আসাদ ভাই তার স্নেহ সান্নিধ্য দিয়ে আমাদের বিকশিত করছেন। আজকে এই অনুষ্ঠানে এসে অনেক স্মৃতি আমার মনে পড়ছিল, তবে যেটা ভাল লাগছিল যে কবি আসাদ চৌধুরী এই লোক তো বুড়ো হবে না, আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমি এই অডিটোরিয়ামের দিকে তাকিয়ে আছি যে সবচেয়ে প্রবীণ মানুষটা কে, তা আমি খুঁজে বার করলাম যেখানে সাদা স্যুট পরা এক ভদ্রলোক বসে আছেন, প্রথম সারিতে, একটা লাঠি হাতে হাতে, সাবধানে কথা বলতে হবে, লাঠি দিয়ে তিনি আক্রমণ করতে পারেন। এবং সবচেয়ে প্রবীণ কিন্তু তরুণতম জিয়ার সাদি ভাই উত্তর দেওয়ার আগে আসাদ ভাই বললেন ওটা জিয়া আনসারি, আমার ছাত্র। আসাদ ভাই বললেন না না না, ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে, একটু অসুখ বিসুখ, মানে ছাত্রের পক্ষে এখনো আছেন। বলুন আসাদ ভাই, আপনার চেহারার মধ্যে কোনো বয়সের ছাপই নাই, এখন আমরা কি করব? এরকম তরুণ আসাদ চৌধুরী কিন্তু আমরা চাই। বইমেলা 11তম পর্যায়ে এসছে, 11তম পর্বটি আজকে হচ্ছে। এর আগের কোনো বইমেলায় আমার আসা হয়নি, এটা আমার জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার। বইমেলা যেখানে আমি সেখানে যাই, বাংলাদেশের বইমেলায় আমি প্রতি বছর কানাডা থেকে যাই, আসাদ ভাইদের সঙ্গে একটা মাস থাকি। নিউ ইয়র্কের বইমেলায় আমি অনেকবার গেছি। হ্যাঁ, নিউ ইয়র্কের বইমেলাও কিন্তু এরকম ছোট্ট পরিসরেই শুরু হয়েছিল, আজকে সেটা 26 বছরের পদার্পণ করেছে, একটা বৃহত্তর পরিমণ্ডল সেটা নির্মাণ করেছে। আমি তো আশা করব টরন্টোর এই বইমেলাও একসময় উত্তর আমেরিকার একটি বৃহৎ বইমেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে। এবং মঞ্চের এই অডিটোরিয়ামে উপস্থিতি দেখে আমি মোটেও হতাশ নই। আমি নিজেও অটোয়ায় থাকি, আমি জানি প্রবাসের একটি শনিবার কতটা গুরুত্বপূর্ণ, কত কাজ থাকে মানুষের, সকালটা তো বেরোনোই যায় না,
তাও যতজন আপনারা এসছেন আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবং তথ্য আমরা সবাই জানলাম এবং আমরা সত্যি এটা উপভোগ করলাম। কবি আসাদ চৌধুরী, যার কথা বললে ফুরবে না, দিনব্যাপী বললেও ফুরবে না। আজকে আমার ভালো লাগছে এই জন্য যে আসাদ চৌধুরী আমার কণ্ঠে দীর্ঘদিন আগে বাংলাদেশে থাকতেও যতটা প্রশংসা করেছেন, আজকে তিনি বললেন মেহরাব তোমার কণ্ঠ একই রকম আছে। আর রিটন ভাই বললেন যে আসাদ ভাই বলা মানে একটা কিছু। অবশ্যই যে মেরে নাচলো নিঝুম, তারপর অরুণা এবং আর একটা সাথী নিচে পড়লেন, আর রিটন। আমি ভয় পাচ্ছিলাম যে বইমেলা সম্পর্কে কোনো কথা নাই, আসাদ চৌধুরী সম্পর্কে কথা হচ্ছে, লোকটা কি মারা টারা গেল নাকি, আমি খুব সিরিয়াসলি চিন্তা করছিলাম। আসাদ চৌধুরী সম্পর্কে আমি সত্যি খুব উদ্বিগ্ন হচ্ছিলাম। কিন্তু এখানে যারা আছেন, যেমন মোস্তফা চৌধুরী সাহেব এসছেন, সঙ্গে ছবি চৌধুরী, তিনি চমৎকার রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন একবার আমাদেরকে। জসিম আছেন এখানে, সৈকত রুতি তার কথা বলেছেন। বাংলাদেশের মতো আওয়ামী লীগ আর বিএনপি এই চিন্তা এরকম ভাগ করে না, সরাসরি বাংলাদেশ সম্পর্কে, মানব জাতি সম্পর্কে, সভ্যতা সম্পর্কে, মানব জাতির অগ্রগতি সম্পর্কে, মানব জাতির ব্যর্থতা সম্পর্কে, অন্ধকারের দিকে এগিয়ে যাওয়ার, দ্রুত এগিয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা সম্পর্কে আপনারা সচেতন। কাজে আমি কথাটা বলার প্রয়োজন বোধ করছি। 1947 সালে পাকিস্তান হয়েছে, আপনারা জানেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছে। 1947 সনে বাংলা ভাষাকে নিয়ে প্রথম লেখালেখি শুরু হয়ে গেল। তখন রবীন্দ্রনাথ নেই, 41 সনে তিনি চলে গেছেন। 43 সালের মধ্যে নজরুল তার বাকশক্তি হারিয়ে ফেলেছেন এবং আমরা হিন্দু মুসলমানরা মোটামুটি লড়কেলেঙ্গে পাকিস্তান পেয়ে গেছি। এককভাবে জিন্নাকে এর জন্য কৃতিত্ব দেওয়া দরকার নেই, এই জন্য নেহেরু গান্ধী এদেরকে বকাঝকা করার দরকার নেই। পাকিস্তান হয়েছিল, এটা হচ্ছে বাস্তবতা। পাকিস্তান হয়ে যাওয়ার পরেই আমি একটু পরের স্ট্যাটিস্টিক্স দেখছি, 47-46-এর স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই, 47-এর নাই, একটু পরে দেখছি। বাংলায় কথা বলে 56.1% এবং উর্দুতে কথা বলেন 6.1%। ইভেন আমার যদি ভুল না হয়, উর্দু রাষ্ট্রভাষা করা হলো। বাঙালি প্রথম যারা পাকিস্তানের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে, সে বাঙালি কিন্তু রুখে দাঁড়ালো, বলছে না রাষ্ট্রভাষা বাংলা চাই। এখানে আমি দুটো কথা বলতে চাই। লাহোরের যে প্রস্তাব যিনি দিয়েছিলেন পাকিস্তান, সেই প্রস্তাবকের নাম হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। জিন্না সাহেব তাকে 46-এ পার্টি থেকে বের করে দিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। পাকিস্তান আন্দোলন যিনি করেছিলেন, মুসলিম লীগের যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং বেঙ্গলের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তার নাম হোসেন শহীদ সরোয়ার্দী। নারায়ণগঞ্জ থেকে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঢাকা আসতে দেওয়া হয়নি, নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দ হয়ে আবার তাকে কলকাতায় ফেরত পাঠানো হয়েছিল। এবং এই লাহোরে আর একটা প্রস্তাব এসেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, 6 দফা। শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন তখন 6 দফা। এবার আমি একটু পরিষ্কার করে বলি, লাহোরে যে 6 দফা দেওয়া হয়েছিল, পরে যে 6 দফাটা বাংলাদেশে দেওয়া হয়, এটা ইডেন হোটেলে। তার কারণ তখনও মুসলিম লীগ সরকার কোথাও আওয়ামী লীগরে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছিল না, যেমন এখন বিএনপি এবং অন্যান্য পার্টি কথা বলার সুযোগ ঢাকাতে পাচ্ছে না। তখনও ইডেন হোটেলে 6 দফা দেওয়া হয়েছিল, দুটো এক জিনিস না। এবার আমি আমার আগের জায়গায় ফিরে যাই। বাংলাদেশে রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হলো। এবার একটু মন দিয়ে শুনতে হবে। 1948 সনে যখন আরো পরিষ্কার করে জিন্নাহ ঘোষণা করলেন, উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তার বিরুদ্ধে কারা কারা দাঁড়িয়েছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, আব্দুল করিম সাহেব তো বিশারদ বললেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক সাহেব বললেন এবং অন্যান্য যাদেরকে আমরা চিনি একেবারে, মুনির চৌধুরী, অজিত কুমার গুহ। আচ্ছা, বাঙালির কথা ধরেন, আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, আমি জানি খুব একটু হাসতেই ইচ্ছে করবে। বাংলাদেশের নদীর সংখ্যা কত? 1300 নদী। আমাদের শেখ শামসুল হক বললেন
1300 নদী সুধায় আমায় কোথা থেকে তুমি এলে, না 1300 নদী নাই, ফর ইনফরমেশন 400 নদী আছে মাত্র, যেখানে নৌকা চলে, লঞ্চ চলে কোনো মতে, শীতকালে আবার সেটাও চলে না। বাদ দিই এটা, কিন্তু আরেকটা যদি ধরি মাথা গরম হয়ে যাবে। 400 কিলোমিটার রাস্তা ছিল পাকিস্তানি আমলে, এখন রাস্তা হচ্ছে 60,000 কিলোমিটার। অঙ্কটা মিলছে? 400 পাকিস্তানি আমলের রাস্তা এখন হচ্ছে 60,000 কিলোমিটার। আমার এই স্ট্যাটিস্টিক্স হচ্ছে 2 বছর আগের। একজন আমাদের বিসিএস অফিসার বলেন, আসাদ ভাই কি বলেন এগুলি, এখন প্রায় 100 মানে 60,000 কি আমরা 100,000 মানে এখন আর বেশি হয়েছে। তখন চট্টগ্রাম ডাবল লাইন হয়ে গেছে, কুমিল্লার তো ডাবল লাইন হয়েই গেছে, ময়মনসিংহ ডাবল লাইন হচ্ছে, নর্থ বেঙ্গলে ডাবল লাইন হচ্ছে, মোর দেন 100 কিলোমিটার। এবার আমাদের ধারণা ছিল যে মাদ্রাসার লোকেরাই বোধহয় গলা কাটে, মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, পড়াশোনা জানে না, ইসলামের নামে উত্তেজিত করলো। ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পোলাপানে রক কেটে দিল, ইসলাম করে দিল, ইত্যাদি ইত্যাদি। পরে দেখা গেল, এবার একটু দুঃখিত হওয়ার কারণ আছে, তখন ক্যানাডা থেকে, কুয়ালালামপুর থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেগুলো একটা বিদেশি মেয়ে, পোয়াতি মেয়েকে এরকম করে করে কাটে, কতদিন পর কফির চুমুক দেয়, আবার উত্তেজিত হয়, আবার মেয়েটাকে গিয়ে এরকম কোপায়। এবং কি জিজ্ঞেস করতে পারেন আপনারা জানেন, সবাই জানেন, বলছে এই বড় বড় চিংড়ি আছে, বড় প্রন আছে, হ্যাঁ আছে, টমেটো আছে, হ্যাঁ একটু ভুনা করো তো। একটা ছেলে তখন বলছে যে একটু কফি খাস না, বলছে যে বেঁচতে গিয়ে খামু। এবং গণজাগরণ মঞ্চ প্রথম আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এই রাজাকার আলবদরদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, তার আগে কেউ মনে করাই দেয়নি। এবং এইটাকে ধ্বংস করার জন্য কি আয়োজনটা করেছে আপনারা জানেন, এই হেফাজতকে উস্কানি দেওয়া হলো। আজকে হেফাজত দাবি করছে আমরা অরাজনৈতিক দল, কিন্তু হেফাজত একে দৃষ্টান্ত দেই, আওয়ামী লীগের সঙ্গে বার্গেন করছে, বিএনপির সঙ্গে বার্গেন করছে, এমনকি জাতীয় পার্টি এরশাদের সঙ্গে বার্গেন করছে যে তারা কি কি ফ্যাসিলিটিস নেবে। ভাবতে পারেন ইসলাম আজকে কোন কথা, আমি আইএস এর কথা বাদ দিচ্ছি, জামাতের কথা বাদ দিচ্ছি, এগুলো বিষয় নয়, আজকে কোন পর্যায়ে আমরা এসেছি। সাদির কি এমন মাথা ব্যথা হয়েছে এখানে বইমেলা করার, আর আপনারাই বা এতক্ষণ ধরে কি কথা শুনছেন। আমার তো লতা মঙ্গেশকরের মতো গলা না, সোনা মুখার্জির মতো গলা না, হেমন্তের মতো গলা না, তো শুনছেন কেন? শুনছেন তার কারণ কিছু সত্য কথা শুনতে ইচ্ছা করে। বাংলাদেশের অধিকাংশ খবরের কাগজ, 37টা চ্যানেল, টেলিভিশন চ্যানেল। আমি সেদিন প্রশ্ন রেখেছিলাম, প্রশ্নটা আপনাদের সামনে রাখি, ফারহাদ মাজহার অপহৃত হয়েছিল কি অপহৃত হয়নি? খবরের কাগজ পড়ে 37টা চ্যানেল এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এখনো আমি জানি না, আমি পরশুদিন আসছি, তিনি অপহৃত হয়েছেন কি অপহৃত হননি। কাজী সংবাদপত্রের স্বাধীনতা, মানসিক মূল্যবোধের স্বাধীনতা, এগুলো কাগজে খেলাবে না। তবে আমি অন্তত আমেরিকার চাইতে তো গর্ব একটা নিশ্চয়ই করবো, তার কারণ আমরা চিরকাল গণতন্ত্র বলতে বুঝি যে গণতন্ত্র, সেকুলারিজম একটা প্রাথমিক শর্ত। যতই চেঁচামেচি করুন, যতই সেখানে স্যালুট দিই আমরা আব্রাহাম লিঙ্কনকে, স্যালুট দিই আমরা মার্টিন লুথার কিং জুনিয়রকে, জন এফ কেনেডিকে, যেখানে বলে আই হ্যাভ এ ড্রিম, যেখানে তারা স্বপ্ন দেখায় মানুষ অনেক বড়, মানুষের ভিতর মহত্ব আছে, মানুষের ভিতর সম্ভাবনা আছে। সে রবার্ট ফ্রস্টি বলেন, যার কথা বলেন না কেন, ইয়েস মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাদের ঘুমানোর আগে আমাদের অনেক দূর যেতে হবে। বাংলাদেশে হ্যালো, চ্যানেল 11, হ্যালো 1 2 2 3, বেসটা তুমি 8 o'clock নাও। ছবি আঁকতে পারো, ওয়াটার কালার করতে পারবে, এটা দিস ইজ কার্টিস পেপার, এটা কার্টিস পেপার, তোমরা যে কোনো তোমরা কাজ করতে পারো। তুমি শেষ করে ফেলবে, আমাকে কন্ট্রাক্ট করতে, আমার কন্ট্রাক্ট করতে সুবিধা হবে।
অ্যাডভান্স করে দেন। ডিটেলস বলছে এই বইটার আগমন কাহিনী, এটা মেজর একটা ইভেন্ট। এবং বিশেষ করে বইমেলা তো আমাদের প্রাণের মেলা। 10 টাকা করে পারে টরন্টো বইমেলা আমরা প্রথম থেকে এটা জড়িত। প্রথম বইমেলা থেকে 11তম পর্যন্ত। আর বইমেলা আমরা টেলিফোন যেখানেই হয় আমি থাকার চেষ্টা করি। যেহেতু আমি লেখালেখি ঢাকায় প্রতি বছর যাই, সমস্যা আছে বুঝুন না, আমরা নিউ ইয়র্কে যাই, কোকাই পাওয়া যায় না, বিশেষ করে চাঁদপুরে কোনো লোক পাওয়া যায় না, চাঁদের দেশে থাকে। তো আমরা কেন প্রবাসে এটা করি, কারণ হচ্ছে যে আমাদের নতুন প্রজন্মকে আমরা এটা বলতে চাই যে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের মূল্যবোধ এগুলি যেন তাদের মধ্যে জাগ্রত হয়। আর বছরে একবার অন্তত প্রকাশক, লেখক, পাঠকদের একটা সম্মেলন হয়, সেটা আমরা চাই। কারণ এই বইমেলা আর 10টা মেলার মতো না, বা আমরা এটা আশাও করি না যে এখানে অনেক মানুষ উপচে পড়বে, কিন্তু তারপর আমরা এটা করি কারণ আমরা ভাষাকে ভালোবাসি, বাংলা ভাষাকে আমরা প্রবাসে এটা আমরা রাখতে চাই, যে এটা যেন আমরা না ভুলি। এসব কারণে আমরা এই মেলাটা করি। 11 বছর হয়ে গেছে মেলার। আমি আশাবাদী যে এই মেলা আরও অনেক বেশি বড় হবে, অনেক সমৃদ্ধ হবে। মানুষের সাথে মানুষের যোগাযোগের প্রথম বাহনটাই হলো কথা। আর সেই কথাটা আমাদের বাংলায় বলা হয়, বাংলা ভাষা। আর বিদেশে এসে যখন বিদেশি মানুষের সাথে কথা বলা শুরু করলাম, যে কমিউনিকেশন, যোগাযোগ করাটা যে কত ইম্পর্টেন্ট ব্যাপার, যোগাযোগ করতে না পারলে যে কত খারাপ লাগে, সেই তাগিদ থেকে দেশের ভাষার প্রতি আরও বেশি শ্রদ্ধা। এমনিতে তো আমাদের দেশের একটা ঐতিহ্যবহুল ইতিহাস আছে, আমাদের দেশের অনেক ক্লাসি একটা সাহিত্যের ইতিহাস আছে, আমাদের অনেক বড় বড় কবি, সাহিত্যিক, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের ভাষার এবং সাহিত্যের ইতিহাস আছে। সেটার তো একটা ভালোবাসা, শ্রদ্ধা আমাদের আগের ছিল। আর আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবসের যে একটা আমাদের একটা দুঃখজনক এবং গৌরবময় ইতিহাস, সেটার প্রতি শ্রদ্ধা তো আছেই। তারপরে বিদেশে এসে যখন দেখলাম যে আমরা আমাদের ভাষায় ওভাবে কথা বলতে পারি না, চাকরিতে গেলে আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলতে হয়, এবং আমরা ভালো যোগাযোগ করতে পারি না বলে ভালো চাকরি পাই না। এইসব নানান প্রতিবন্ধকতা যখন হলো, তখন ভাষার প্রতি শ্রদ্ধা এবং টানটা যেন আরও অনেক বেশি গভীর হয়ে গেল, এবং এবার একটা কষ্টের মতো আসলো। সেই তাগিদ থেকে আমরা বই মেলা করার বা ভাষার প্রতি বা আমাদের বই নিয়ে নাড়াচাড়ার প্রতি আরও বেশি শ্রদ্ধা বাড়লো এবং উদ্যোগ নেওয়া শুরু করলাম যে না, আমরা নিবেদিত হবে অবশ্য আমাদের ভাষার প্রতি এবং সাহিত্যের প্রতি, আমাদের দেশের আমরা আগেও শ্রদ্ধাশীল ছিলাম, সেটা তো আছে। প্লাস এই বিদেশে আসার এই যন্ত্রণাটা, যে কোনো জিনিস যখন খুবই ছোট থাকে সে তো দুর্বল থাকে, চলতে পারে না। মা যেমন কোলে রাখে শিশুকে, তারপর ধীরে ধীরে বড় হলে ড্রামায় থাকে। আমাদের বাংলা বইমেলা ও টরন্টো ধীরে ধীরে এখন কিশোর অবস্থা থেকে তরুণীর দিকে আগে যাচ্ছে। আমার দৃষ্টিতে প্রথম দিকে অনেক দুর্বল ছিল, এখন এটা আমার কাছে করা খুব দুর্বল মনে হয় না। আর মানুষজনের চারিদিক থেকে নানা রকম সহযোগিতা পাই বলে এটা অত্যন্ত সহজ হয়ে গেছে আমার কাছে এই জিনিসটা। এবং আমি আশা করছি ভবিষ্যতে এই জিনিসকে আরও বৃহত্তর পরিসরে করা সম্ভব, যদি আরও বেশি সহযোগিতা পাওয়া যায়। এটা এখন আর শুধুমাত্র ক্যানাডা কেন্দ্রিক আছে তা না, এটা এখন বিশ্বব্যাপী সব জায়গায় ছড়িয়ে গেছে যে টরন্টোতে বাংলা বইমেলা হয় এবং দীর্ঘদিন ধরে নানা প্রকাশক বাংলাদেশ থেকে, কলকাতা থেকে আসার জন্য উৎসাহিত
আশাবাদী থাকে, ইচ্ছা প্রকাশ করে ভিসার জন্য আবেদনও করে, কিন্তু অনেক সময় ভিসা পাচ্ছে না বলে ঠিকমতো আসতে পারছে। একটু আগে ওই একজন আমার ফোন করলো, তার ভিসা হয়েছে কিন্তু অসুস্থতার জন্য সে আসতে পারবে না। এটা আমাদের একটা বিষয় যে এখান থেকে আমরা আবেদনপত্র পাঠালে ঢাকা থেকে তারা ভিসা দিচ্ছে এখানে আসার জন্য। তরুণ প্রজন্মের জন্য আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা? তরুণ প্রজন্ম এতদিন তো আমরা একসময় তরুণ ছিলাম, আমি অনেকটাই তরুণ ছিলাম, এখন পৌর বা বৃদ্ধর কাছে আমি দেখেছি যে বেশ কিছু তরুণ এখন নতুনভাবে এই শহরে এসেছে। আমি তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, যদি তারা এটাকে টেক আপ করতে পারে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা তো সবসময় থাকবো না, এটা যেন যাত্রাটা তাদের হাতে যাক। মানে একটা ক্যান্ডেল যেমন আরেকটা ক্যান্ডেলকে জ্বালায়, ঠিক সেই আমার বক্তব্য দেয় আধার প্রদীপ জ্বালা হলো। আমাদের ভিতরে যে এখনো অনেক কিছু রয়েছে, যারা নতুন আসছে তারা নতুন প্রদীপ হিসেবে যদি এটা আগে